শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো করছো এবং উপকৃত হচ্ছ। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ দ্বিতীয় পত্রের যে অষ্টম অধ্যায় অর্থাৎ প্রবাবিলিটি বিষয়টি নিয়ে বা সম্ভাবনা বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি ক্লাসটা করে তোমরা উপকৃত হবে। সম্ভাবনা বলতে আমরা কি বুঝি বা লজিকের ভাষায় বা যুক্তিবিদ্যার ভাষায় সম্ভাবনাটা শব্দটা কীভাবে ব্যবহার করা হয়েছে বা এর উৎপত্তিগত দিকগুলো কী ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মনে একটি প্রশ্ন জাগে। তোমরা জানো আমাদের এই বিশ্বে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটে থাকে। এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, আবার ঘটনাটা যে ঘটবে না সেটাও আমরা বলতে পারি না। যেমন ধরো যে আকাশে মেঘ জমলে আমরা জানি কি বৃষ্টি হয়। হ্যাঁ, যত আকাশে মেঘ জমলে বৃষ্টি হবে এটা আমাদের একটা সাধারণ সম্ভাবনা করে থাকি আমরা। অনেক সময় আসলে অনেক সময় আবার বৃষ্টি নাও হতে পারে। অর্থাৎ ঘটনাটি যে নিশ্চিতভাবে ঘটবে সেটা যেমন আমরা বলতে পারি না, আবার যে ঘটনা যে অসম্ভব নয় বা ঘটবেও না সেটাও আমরা বলতে পারি না। এই দুটা যে মধ্যবর্তী অবস্থা সেটিকে আমরা বলে থাকি সম্ভাবনা। যুক্তিবিদ্যার ভাষাও তাহলে আমরা সম্ভাবনার সংজ্ঞাটা যদি এভাবে দিই যে অনিশ্চয়তা ও নিশ্চয়তার যে মধ্যবর্তী অবস্থা তাকে বলে আমরা সম্ভাবনা। অর্থাৎ যখন একটি ঘটনা ঘটা অসম্ভব নয় আবার অনিশ্চিত বা নিশ্চিত নয় তখন তাকে সম্ভাবনা বলে থাকি। অর্থাৎ যখন একটি ঘটনা ঘটা অসম্ভব নয় অথবা নিশ্চিত নয় তখন তাকে আমরা সম্ভাবনা বলে থাকি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, সম্ভাবনা কি? যে নিশ্চিত ও অনিশ্চিতের যে মধ্যবর্তী অবস্থা সেটি হচ্ছে সম্ভাবনা। এখন আমরা সম্ভাবনা একটু উৎপত্তিগত দিকটা নিয়ে আমরা আলোচনা করতে পারি বা দর্শনে কীভাবে সম্ভাবনা শব্দটি এসেছে, কোন জায়গা থেকে এসেছে ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আরোহ অনুমানের ক্ষেত্রে অনেক সময় আমরা সিদ্ধান্ত নিশ্চিত, সকল প্রকার সিদ্ধান্ত নিশ্চিত দিতে পারি না। অর্থাৎ কোনো সিদ্ধান্ত আমরা নিশ্চিত পাই, আবার কোনো সিদ্ধান্ত আমরা সম্ভাব্য বলে ধরে নিই। এভাবে বিভিন্ন গবেষণা করে লাস্ট পর্যন্ত বৈজ্ঞানিকগণ এই বিভিন্ন দিক বিবেচনা করে এই সম্ভাবনার দিকটি বেছে নিয়েছেন বা এই সম্ভাবনার দিকের কথাই উল্লেখ করেছেন। তাহলে আমরা এখন দেখি যে এই সম্ভাবনা শব্দটি যুক্তিবিদ্যার বা দর্শনের কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে। এটা তোমাদের জন্য পরীক্ষার জন্য মোটামুটি নৈমিত্তিকে তোমার এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, যে অনেক সময় পরীক্ষায় চলে আসতে পারে যে এই সম্ভাবনা শব্দটি দর্শনের কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে। আসলে এই সম্ভাবনা শব্দটি দর্শনের যে জৈন সম্প্রদায় রয়েছে তাদের একটা মতবাদ ছিল স্যাদবাদ। ওই স্যাদ শব্দের অর্থই হচ্ছে হয়তো বা সম্ভবত। ওইখান থেকেই এই সম্ভাবনা শব্দটি এই এই লজিকে বা যুক্তিবিদ্যায় প্রথম এসেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে সম্ভাবনা হচ্ছে যে তোমার যে এমন একটি ঘটনা যেটি যে ঘটবে সেটা আমরা বলতে পারি না, আবার ওই ঘটনা যে নিশ্চিত ঘটবেও না সেটাও আমরা বলতে পারি না। আমি যদি একটা উদাহরণ দিই, ধরো তোমরা সবাই জানো একটি তাসে একটি কার্ডে 52টি তাস থাকে, তার মধ্যে মোট 4 ধরনের কার্ড রয়েছে, তার মধ্যে টেক্কা রয়েছে তোমার 13টি। এখন আমাকে যদি বলা হয় যে তুমি এই 52টা তাস থেকে যে কোনো একটি তাস নাও, ওই তাসে টেক্কা ওঠার সম্ভাবনা কত, তখন আমরা সাধারণত করে থাকি কি, যেহেতু 52টা তাসের মধ্যে একটি তাস, সেহেতু টেক্কা যে উঠবে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, আবার যে টেক্কা যে উঠবে না তাও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। এই যে আমরা একটা মধ্যবর্তী অবস্থা থাকি, তখন আমরা বলে থাকি যে হ্যাঁ, টেক্কা ওঠার সম্ভাবনা হচ্ছে 13/52, অর্থাৎ মোট দৃষ্টান্ত ডিভাইড বাই অনুকূল দৃষ্টান্ত ডিভাইড বাই মোট দৃষ্টান্ত বা 1/4। এভাবে আমরা সম্ভাবনাটা ধারণাটা করে থাকি। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে সম্ভাবনা হচ্ছে নিশ্চিত ও অনিশ্চিত যে ঘটনা রয়েছে সেটির একটি মধ্যবর্তী অবস্থা। এখন আমরা আলোচনা করব সম্ভাবনার প্রকৃতি কী বা সম্ভাবনা কি একটি মাত্রাগত ব্যাপার কিনা। সম্ভাবনার প্রকৃতি হচ্ছে সম্ভাবনার যে সংজ্ঞাটি, অর্থাৎ নিশ্চিত বা অনিশ্চিত ঘটনার যে মধ্যবর্তী অবস্থা সেটা হচ্ছে সম্ভাবনা।
আর অবশ্যই সম্ভাবনা একটি মাত্রাগত ব্যাপার কিনা, হ্যাঁ সম্ভাবনা, আমরা সম্ভাবনাকে যেমন আমরা মনের বিশ্বাসের মাধ্যমে প্রকাশ করে থাকি, যেমন যেমন আমরা বললাম যে যে তোমার কোনো ছাত্র যদি মনোযোগ দিয়ে সারা বছর পড়াশোনা করে তার পরীক্ষা ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি, তখন আমরা নিশ্চিত বলতে পারি না, এই যে আমাদের একটা মনের বিশ্বাস, সম্ভাবনা বেশি। আবার আমরা সম্ভাবনাকে গাণিতিকভাবে প্রকাশ করে থাকি, যেমন একটি টসের মধ্যে আমরা জানি দুটি দিক থেকে হয় হেড নতুবা টেল, তো একটি টস তুমি যখন উপরে ছুড়বা তখন হয় হেড উঠবে অথবা টেল উঠবে, তখন আমরা সেই বিষয়টি এভাবে প্রকাশ করে থাকি 1/2 এভাবে প্রকাশ করে থাকি। অর্থাৎ সম্ভাবনার বেসিক জিনিস হচ্ছে, সম্ভাবনা হচ্ছে যে দুটা যে নিশ্চিত ও অনিশ্চিত যে দুটো ঘটনা তার একটি মধ্যবর্তী অবস্থা, সেটি হচ্ছে সম্ভাবনা। আর আর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে সম্ভাবনার ভিত্তি বলতে আমরা কি বুঝি। খুবই গুরুত্বপূর্ণ, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষা আসবেই যে সম্ভাবনার ভিত্তি বলতে কি বুঝো। সম্ভাবনার সম্ভাবনার ধারণা যে বিষয়ের উপর নির্ভর করে প্রকাশ করা হয় তাই হচ্ছে আসলে সম্ভাবনার ভিত্তি। এখানে সম্ভাবনার ভিত্তি হচ্ছে দুটি, একটি হলো আত্মগত এবং বস্তুগত। খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, সম্ভাবনার ভিত্তি হচ্ছে দুটি, একটি হলো আত্মগত আর একটি হচ্ছে বস্তুগত। বিভিন্ন যুক্তিবিদগণ এই দুটি দুটি বিষয়ে আলাদাভাবে ভাগ হয়ে ওনাদের মন্তব্য বা তাদের মন্তব্যগুলো প্রকাশ করেছে। কেউ বলছে না অবশ্যই সম্ভাবনার ভিত্তি হচ্ছে আত্মগত, আবার কেউ বলছে না সম্ভাবনার ভিত্তি হচ্ছে বস্তুগত। এখন দেখি আত্মগত বলতে কী বোঝায় বা সম্ভাবনা আত্মগত দিকটা কী। সম্ভাবনার আত্মগত দিকটি হচ্ছে বিশ্বাসের উপর নির্ভর করে যেটা গঠিত হয়, যেমন যুক্তিবিদ তোমার জেবন্সের মধ্যে বলা হয় যে আমাদের বিশ্বাসের মাত্রার উপর নির্ভর করে কোনো ঘটনার সম্ভাবনা, অর্থাৎ আমাদের বিশ্বাস যদি আমার ধরো একটা ঘটনাটা নিশ্চিত হওয়ার সম্ভাবনা কখন বেশি হবে, যখন ওই ঘটনার অনুকূল দৃষ্টান্তগুলো বেশি হবে, তখন ওই ঘটনাটা নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। আর এই বিষয়ে তাদের মতে এই বিশ্বাসটা মনের ব্যাপার, অর্থাৎ মনের মাত্রার বিশ্বাসের মাত্রার উপর এই ব্যাপারটা নির্ভর করে। তাদের কথা হলো যে আকাশে মেঘ জমলেই বৃষ্টি হবেই, এই যেটা মনের গত ব্যাপার, তারা সেটাকে বলছে আত্মগত। কিন্তু যুক্তিবিদ কার্বেট রিড বা তার সমর্থককারীরা সেটা স্বীকার করে না। তারা বলছে না, তোমার সম্ভাবনা হচ্ছে বস্তুগত, অর্থাৎ যেটা বস্তুগত হচ্ছে যেটা তোমার বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভর করে। যেমন আমরা অনেক সময় দেখি যে আকাশে মেঘ জমলে অনেক সময় বৃষ্টি হয় না, তাহলে আমাদের এই মনের ব্যাপারটা ভুল প্রমাণিত হলো। আবার অনেক সময় আমরা দেখি যে রৌদ্র উজ্জ্বল পরিবেশেও বৃষ্টি হতে পারে, অর্থাৎ তাহলে সম্ভাবনার মাত্রাটা ততই নিশ্চিত হবে যদি আমরা বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ধারণাটা করে থাকি। অর্থাৎ তারা বলছে যে সম্ভাবনাটা হচ্ছে তোমার বস্তুগত ব্যাপার, নট আত্মগত। খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, তোমাদের সম্ভাবনার ভিত্তিটা তোমাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। এখন আমরা আকস্মিকতা বিষয়টি নিয়ে আলোচনা করব। আকস্মিকতাও তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কারণ দেখবো আকস্মিকতা বলতে কী বোঝানো হয় বা আকস্মিকতা শব্দটি কোন জায়গা থেকে উদ্ভূত হয়েছে বা উৎপত্তি হয়েছে। আকস্মিকতা হচ্ছে তোমার কোনো একটি ঘটনা, যে ঘটনা সম্বন্ধে আমরা পূর্ব থেকে কোনো ধারণা যে সম্পর্কে না থাকে, অর্থাৎ কোনো একটি ঘটনা যেটি সম্পর্কে আমরা পূর্ব থেকে জানতে পারি না, যেটা হঠাৎ করে ঘটে যায়, সেটিকে আমরা বলতেছি আকস্মিকতা। যেমন ধরো হাসান সাহেব হাসান সাহেব নামে একজন ব্যক্তি দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন। তোমার একদিন শপিং মলে উনি শপিং করার সময় বিল পরিশোধ করতে গিয়ে তার পাশে একজন ভদ্রলোককে দেখতে পেলেন এবং ওই ভদ্রলোক তাকে হাসান বলে সম্বোধন করলেন। তখন তারা দুজনে আলোচনার মাধ্যমে জানতে পারলেন যে তারা দুজনেই ছোটোবেলার বন্ধু। এই যে একটা অপ্রত্যাশিত স্থানে তাদের যে দেখা হয়ে যাওয়া, সেটি হচ্ছে তোমার আকস্মিকতা। অর্থাৎ এমনটি ঘটনা যেটি কোনো কার্যক্রম সম্পর্ক ছাড়াই, যেই ঘটনার কারণটি কোনো কার্যক্রম সম্পর্ক ছাড়াই আমরা হঠাৎ করে আমাদের সামনে উদ্ভূত হয়, সেটি হচ্ছে আকস্মিকতা। তাহলে এখন দেখি যে এই আকস্মিকতা শব্দটি কোন জায়গা থেকে এসেছে। এই আকস্মিকতা শব্দটির তোমার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে তোমার
চান্স, চান্স শব্দটি। আবার এই চান্স শব্দটি এসেছে ফরাসি শব্দ চিয়াশে থেকে, যার অর্থ হচ্ছে তোমার ভাগ্য বা সৌভাগ্য বা পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো এই অর্থাৎ এমন একটি ঘটনা যেটি আমাদের সামনে অপ্রত্যাশিতভাবে ঘটে, যেটি সম্বন্ধে আমরা পূর্ব থেকে কোনো যেই ঘটনার সম্বন্ধে আমাদের পূর্ব থেকে কোনো ধারণা না থাকে, সেটি হচ্ছে আকস্মিকতা। যেটি কার্যকরণ সম্পর্কে ব্যতীত যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে আমার আকস্মিকতা। তাহলে অবশ্যই কি আকস্মিকতার, এখন আমরা জানতে পারলাম যে আকস্মিকতার কী বলতে কী বোঝো। এখন আমরা একটা জিনিস বলবো যে আকস্মিকতার অপনয়ন বলতে কী বোঝো। আমরা জানি যে অপনয়ন হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া বা অপসারণ করা। তাহলে আকস্মিকতার অপনয়ন হচ্ছে এই যে এই এই যে অপ্রত্যাশিত বা আকস্মিক বিষয়টি বাদ দিয়ে ওই ঘটনার মধ্যে যে কার্যকরণ সম্পর্ক যথাযথভাবে আবিষ্কার করে সেটি সম্বন্ধে ধারণা দেওয়া, সেটি হচ্ছে আকস্মিকতার অপন্ন। অর্থাৎ আকস্মিক বা অপ্রত্যাশিত বিষয়টি ওই ঘটনা থেকে বাদ দেওয়া, সেটি হচ্ছে তোমার আকস্মিকতা অপনয়ন। আমরা নেক্সট ক্লাসে আমরা সম্ভবত যে তোমার 4টি নিয়ম আছে, এই 4টি নিয়ম সম্বন্ধে আলোচনা করব। তোমরা আশা করি সেই ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে তোমাদের এই বিষয়গুলো এখানে শেষ করছি। আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।